আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুন, দগ্ধ হয়ে প্রাণ গেল ঘুমিয়ে থাকা চালকের। মধ্যরাতে রাজধানীতে 3টি বাস পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। ভোটের প্রচারে পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা, এক মঞ্চে ইশতেহার ঘোষণা সহ নানা বিধান যুক্ত করে আচরণবিধি জারি। লঙ্ঘন করলে জেল, জরিমানা। মাধ্যমিকের 3 শ্রেণীর বই ছাপানোর চুক্তি হয়নি এখনো। শেষ সময় তড়িঘড়িতে নিম্নমানের বই নিয়ে ফায়দা লোটার শঙ্কা। জানুয়ারিতেই পাবে শিক্ষার্থীরা, দাবি কর্তৃপক্ষের। ব্যাংক বন্ধ হলে আমানতকারীদের সুরক্ষায় ডিপোজিট ইন্স্যুরেন্সে আছে মাত্র 18,000 কোটি টাকা। দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন। নিরাপত্তায় প্রয়োজন 26,000 কোটির তহবিল। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ভেতরে থাকা বাসটির চালক জুলহাস দগ্ধ হয়ে মারা গেছেন। গতকাল সোয়া 3টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় বাসটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়েছিলেন চালক। পুলিশ জানায় 3 জন ব্যক্তি হেঁটে এসে 30 সেকেন্ডে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। তাদেরকে শনাক্ত ধরতে পুলিশ কাজ করছে। এদিকে মধ্যরাতে রাজধানীতে 3টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যাত্রাবাড়িতে রায়দা, রায়েরবাগে রাজধানী, উত্তরা খালপাড়ে রায়দা পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। মধ্যরাত থেকে ভোর রাতের মধ্যে এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে রাত 12টা 54 মিনিটে আগুনের খবর আসে। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর রাত 2টা 8 মিনিটে যাত্রাবাড়িতে রায়দা পরিবহনে আগুনের সংবাদ আসে। 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 2:30টার দিকে আগুন নেভায়। ভোটের প্রচারে পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা সহ নানা বিধান যুক্ত করে নির্বাচনী আচরণবিধি জারি করেছে নির্বাচন কমিশন। দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত করে সোমবার রাতে গ্যাজেট প্রকাশ করেছে। প্রথমবারের মতো পোস্টার ব্যবহার বন্ধ করে দেওয়া হলো ভোটের প্রচারে। এছাড়া এক মঞ্চে প্রার্থীদের ইশতেহার ঘোষণা, আচরণবিধি মানায় দল ও প্রার্থীকে অঙ্গীকারনামা দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটের প্রচারে কড়াকড়ি আরোপ, অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারের নিষেধাজ্ঞা সহ কি করা যাবে না তা তুলে ধরা হয়েছে এই বিধিমালা। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের সক্ষমতাও রয়েছে এসে। প্রাথমিকের 80% বেশি বই ছাপা হলেও মাধ্যমিকের 3 শ্রেণীর বই ছাপার জন্য প্রেসের সঙ্গে এখনো চুক্তি করতে পারেনি পাঠ্যপুস্তক বোর্ড। এতে জানুয়ারিতে এই 3 শ্রেণীর বই পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে জানিয়ে মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন, শেষ সময় তড়িঘড়িতে নিম্নমানের বই দিয়ে ফায়দা লুটতে পারে একটি চক্র। তবে বোর্ড বলছে, বছরের প্রথম দিন নতুন বই পাবে শিক্ষার্থীরা। শাকির আহমেদের রিপোর্ট। বছরের প্রথম দিন প্রাথমিক, ইবতেদায়ী ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে 30 কোটি নতুন পাঠ্য বই। তাই নভেম্বরের মাঝামাঝিতে এসে ছাপাখানায় ব্যস্ত সময় পার করছেন মুদ্রণ সংশ্লিষ্টরা। রাজধানীর প্রেসগুলোতে দেখা যায় চলছে 4র্থ শ্রেণীর বই ছাপার কাজ। প্রাথমিকের 8,69,25,389টি বইয়ের প্রায় 90% ছাপার কাজ শেষ। ইবতেদায়ীর 3,11,19,347টি বইয়ের ছাপার কাজ 70% বেশি সম্পন্ন হয়েছে। আর নবম শ্রেণীর 5,70,68,028টি বইয়ের মুদ্রণ চলছে প্রেসে। তবে এখনো প্রেসের সঙ্গে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর 12,54,75,971টি বই ছাপার চুক্তি হয়নি। মুদ্রণ শিল্প সমিতি বলছে, সব প্রক্রিয়া শেষ করে বছরের প্রথম দিন এসব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো প্রায় অসম্ভব। আমরা ওয়ার্ক অর্ডার পাওয়ার পরে ব্যাংক লোন পাই, আমরা অগ্রিম দিলে ওরা পাল্প ইম্পোর্ট করে না কাগজ বানানো শুরু করে। এই যে সময়টা ক্ষেপণ হচ্ছে, এখন আমাদের লোক ওয়ার্ক অর্ডার পায় নাই, ব্যাংক লোন হয় নাই, এই যে সময় ক্ষেপণ হচ্ছে, এই জন্য আমরা আশঙ্কা করছি বই সময় মতো যাওয়া। এনসিটিভি বলছে, এই 3 শ্রেণীর টেন্ডার প্রথমবার বাতিল হওয়ায় কাজ শুরু করতে দেরি হয়েছে। তবে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা বই পাবে বলে দাবি বোর্ড চেয়ারম্যানের। ক্লাস 9-এর যে কাজগুলি, সেই কাজগুলি আমাদের এখন চলছে, চলমান রয়েছে এবং 6, 7, 8ও এটার পরে পরেই শুরু হয়ে যাবে। অবশ্যই জানুয়ারি 1 তারিখে ছাত্রছাত্রী বই পাবে। এছাড়া গত বছর নিম্নমানের বই সরবরাহের দায়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় এবারও বেশ কিছু উপজেলায় মানহীন বই সরবরাহ করেছে এই ছাপাখানাগুলো।
সময় মতো না গেলে শেষ সময় যখন তাড়াহুড়া হয় বইয়ের গুণগত মান বজায় রাখা কঠিন হয়ে পড়ে। নিম্নমানের বই সরবরাহ রোধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড। তাহলে আমরা চেষ্টা করছি যে কাগজের গুণগত মানটা জানি ঠিক থাকে। ব্যাংকগুলো বন্ধ হলে আমানতকারীদের সুরক্ষায় ডিপোজিট ইন্স্যুরেন্সে জমা আছে মাত্র 18,000 কোটি টাকা। এ অর্থে ছোট আকারের 25টি ব্যাংকের আমানতকারীদের 1 লাখ টাকা করে পরিশোধ করা সম্ভব। তবে এবার এই তহবিলের অর্থ সম্মিলিত ব্যাংকে বিনিয়োগ করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। তবে বিশ্লেষকরা মনে করছেন আমানতকারীদের সুরক্ষায় অপ্রতুল এই অর্থ বিনিয়োগে বাড়বে অন্য আমানতকারীদের নিরাপত্তাহীনতা। সেলিয়া সুলতানার রিপোর্ট। কোনো ব্যাংক বন্ধ হয়ে গেলে, আর্থিক সংকটে পড়লে বা আমানতের অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে ডিপোজিটর ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ড তহবিল থেকে আমানতকারীদের তাদের জমার একটি অংশ বা সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয়। অন্যদিকে বাকি অর্থ অবলুপ্ত ব্যাংকের নিট সম্পদের উপর ভিত্তি করে অতিরিক্ত আমানত সমন্বয় করার নিয়ম রয়েছে। গত 2 দশকে দেশে ব্যাংকিং খাতে কমপক্ষে 13টি ব্যাংক যুক্ত হয়েছে, যার বিপরীতে 15 বছরে মূলধন হারিয়ে টেকনিক্যাল দেউলিয়ার পথে 19 ব্যাংক। এর বিপরীতে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে আমানত বীমায় সুরক্ষিত আছে 18,000 কোটি টাকা, যা থেকে ছোট আকারের 25টি ব্যাংকের আমানতকারীদের 1 লাখ টাকা করে দেয়া সম্ভব। অন্যদিকে 2 লাখ টাকা করে হলে এটি অর্ধেকে নেমে আসে। এমন অবস্থায় মার্জারের আওতায় থাকা ব্যাংকগুলোকে সহায়তা করতে এই ফান্ড ব্যবহারের পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। যে ব্যাংকগুলোকে আমরা চিন্তা করেছি কম্পেনসেশন করার জন্য, সেটার চূড়ান্ত হিসাব এখনো হয়নি। তবে আমাদের বেশ কিছু কমিটমেন্টও আছে। আমরা অতিরিক্ত কিছু ফান্ড আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে পাবো যেটা, এবং সরকারের অন্যান্য হিসাব থেকে আমরা এই টাকা যেগুলো পাবো সেগুলো দিয়ে এটা যে পরিমাণ হয়তো ডিমান্ড হবে সেটা আমরা কম্পেনসেট করার ব্যবস্থা করতে হবে। বিশ্লেষকরা বলছেন বরাবরের মতো বাংলাদেশে আমানতকারীরা উপেক্ষিত। পুরো খাতের আমানতকারীদের নিরাপত্তা দিতে ব্যাংকগুলোর অন্তত 26,000 কোটি টাকার তহবিলের প্রয়োজন। তবে 5টি ব্যাংক রক্ষা করতে গিয়ে আমানত বীমার বড় অঙ্ক ব্যবহারের পক্ষে নয় অর্থনৈতিক বিশ্লেষকরা। একটা ব্যাংকেই, যেটাকে নাম দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক, সেখানে যদি ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম বা তহবিল থেকে 15,000 কোটি টাকার অধিক এখানে ইনজেক্ট করা হয়, তাহলে কিন্তু অন্যান্য ব্যাংকের যদি এরকম পরিস্থিতির উদ্ভব হয়, তাহলে সেই দায় মেটাতে কিন্তু বাংলাদেশ ব্যাংক তখন কিন্তু আসলে অপারগতা প্রকাশ করবে বলে মনে হচ্ছে। 2020 সালে আমানত বীমা খসড়ায় 2 লাখ টাকা অনুমোদন চেয়েছে বাংলাদেশ ব্যাংক, যা চূড়ান্ত অনুমোদনে পরবর্তী সংসদের অপেক্ষা করতে হবে আমানতকারীদের। প্রায় প্রতি মাসেই এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC, কিন্তু সেই দাম বাস্তবে ভোক্তা পর্যায়ে কার্যকর হয় না। নির্ধারিত দামের চেয়ে 200 থেকে 300 টাকা বেশি গুনতে হয় ক্রেতাদের। অভিযোগ, শুধু দাম ঘোষণা করেই খালাস সরকার, নেই কোনো কার্যকর মনিটরিং। বিশেষজ্ঞরা বলছেন সমন্বয়হীনতার অভাবে সমাধান নেই এলপিজির বাজারে, যার দায় নিতে হবে লাইসেন্স ইস্যুকারী প্রতিষ্ঠানকে।